আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেব। পাকিস্তান প্রসঙ্গে ইমরান খানের খবর দেব নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে কি নিয়ে বিরোধ বা ঝগড়া হয়েছে সেই বিষয়ে খবর দিব। পাশাপাশি আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপের মুখে পড়ে গেছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল, কেন সে বিষয়টি নিয়ে আপনাদের খবর দেব। মুস্তফা খামেনির একটি স্টেটমেন্ট পাওয়া গেছে, কালিবাবের একটি স্টেটমেন্ট পাওয়া গেছে, সেই খবরগুলো আপনাদের দিতে চাই। মোটামুটি গুরুত্বপূর্ণ আজকের খবরটি। তো প্রথমে আমি পাকিস্তানের শিরোনাম দিয়ে শুরু করতে চাই, কারণ গত কালকে 3বার ইমরান খানের খবর দেওয়ার জন্য থাম্বনেলে তার ছবিও দিয়েছিলাম। শেষ পর্যন্ত টাইম ডিউরেশনের কারণে আর পাকিস্তানের খবরটি দিতে পারেনি। তা আজকে শুরুটাই করবো যাতে মিস না হয়ে যায়। পাকিস্তানে গতকালকে ইমরান খানের পিটিআই বড়সড় আন্দোলন করেছে, আর আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সোহেল আফ্রিদি, যিনি খাইবার পাখতুনখোয়ার চিফ মিনিস্টার। বয়স একেবারে তরুণ, আমাদের বয়সী হবে ধারণা করা হচ্ছে। তো সেই আন্দোলনে ইমরান খানের বোন আলিমা বেগম থেকে শুরু করে আরো কয়েকজন ছিলেন। ইমরানের বোনেরা মূলত এখন ইমরানের মুক্তির জন্য সবচেয়ে বেশি সরব। আমি অনেকটা পিটিআই কে বিএনপির সাথে তুলনা করতে পারি, কারণ তুমুল জনপ্রিয় পিটিআই। নির্বাচন হলে পিটিআই 200-র অধিক আসন পাবে, 200-র অধিক এককভাবে। যেখানে 160-62টা পেলেই ক্ষমতা বসা যায়, সেখানে 200-র অধিক আসন এককভাবে পিটিআই পাবে। এবং পিটিআই কোনো নেতা লাগবে না। ইমরান খান যদি একেবারে 10ম শ্রেণীর নেতাকেও বসিয়ে দেন, শুধু ইমরানের নামে সবাই ভোট পাবে। উপমহাদেশে এত জনপ্রিয় অবস্থায় আছে ইমরান খান। সমস্যাটা কোথায়? সমস্যা হলো বিএনপির মতো এরা বিরোধী দলে এই কর্মী বাহিনী কিছু করতে পারে না। তবে করেছিল পিটিআই, শুরুর দিক থেকে অনেক করেছিল, আন্দোলন করেছে, প্রচুর মানুষ মারা গেছে। পিটিআইয়ের প্রথম সারির সব নেতা কয়েক বছর ধরে জেলে আছে, কয়েক বছর, জামিনও বেরোতে পারছে না। এবং বড় বড় মানে একদম প্রথম সারির ইমরানের পর থেকে যত সিনিয়র নেতা সব জেলে। তো প্রথম দিক থেকে কয়েক বছর আন্দোলন করে অনেকে মারা গেছে। চকে এসে একদম হেফাজতের মতো পাকিস্তানের সেনাবাহিনী রাতে অন্ধকার লাইট নিভিয়ে গুলি করে প্রচুর পিটিআইকে মেরে দিয়েছে। কিন্তু বিএনপির সাথে তুলনা করেছি এরকম যে বিএনপি তার আন্দোলনের প্রতিটা আন্দোলনে কিছু না কিছু ভুল করে যায়, আর যে ভুলের জন্য যে প্রাণগুলো গেল সেই প্রাণগুলো বৃথা যায়। হেফাজতের ইস্যুতে বিএনপি হেফাজতের আলেমদের সাথে বেইমানি করেছে, অর্থাৎ বেগম জিয়া বারবার নির্দেশ দেওয়ার পর একজন বিএনপি কর্মী নেমে আসেনি, সবাই মোবাইল বন্ধ করে রেখেছিল। মার্চ ফর ডেমোক্রেসি, বেগম জিয়া যখন হাসিনার পতনের মাস্টার চালটা দিয়েছিলেন, জামায়াত ছাড়া সেখানে বিএনপির কেউ নামেনি। এবং আমরা দেখেছি বালুর ট্রাকের সেই গল্প, এরকম অনেকগুলো আন্দোলন হয়েছিল। বিএনপি সেই জায়গায় ভুল করেছে। তো পিটিআইয়ের মধ্যে ঠিক একইভাবে ইমরানের মুক্তির জন্য পিটিআই বড় বড় আন্দোলন করেছে। হাজারো না লাখো নেতা কর্মী কয়েক শত কিলোমিটার পার হয়ে খাইবার পাখতুনখোয়া, করাচি, পাঞ্জাব থেকে ছুটে গিয়ে পুরো ইসলামাবাদ ঘিরে ফেলেছে। কিন্তু নেতারা আস্তে করে কেটে পড়েছে, সেনাবাহিনীর ভয়ে কর্মীরা জীবন দিয়েছে, অনেকটা বিএনপির মতো, যেটা বলছি। তো ইমরান খানের মুক্তি ক্রমান্বয়ে কঠিন হয়ে পড়ছে, কারণ এই কর্মীরা যখন দেখতে পাচ্ছে যে নেতারা আর আমাদেরকে মাঠে নামিয়ে তারা থাকছে না, তারা আতাত করে ডিল করে কেটে পড়ছে, আমরা গুলি খেয়ে মারা যাচ্ছে, তখন কর্মীদের মধ্যে একটা কি বলবো যে অনাগ্রহ তৈরি হয়েছে, তারাও এখন মাঠে নামতে চায় না। তো ইমরানের বোন, 3 বোন আছেন, তারা প্রতিদিনই ইমরান খানের সাথে দেখা করার চেষ্টা করছেন, কিন্তু রাষ্ট্র ইমরান খানের সাথে দেখা করার সুযোগ দিচ্ছে না, মানে এস্টাবলিশমেন্ট। এক কথায় আসিম মনির। ইমরান জেলে কেমন আছেন, তার একটা চোখ প্রায় অন্ধ হয়ে গেছে, তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ, তারপরও তার পরিবার, আইনজীবী কেউ দেখা করতে পারছেন না তার সাথে। এমন অমানবিক দৃশ্য উপমহাদেশে হয়তো আর দ্বিতীয়বার আমরা দেখিনি কোথাও। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ার চিফ মিনিস্টার অনেকটা চাপে পড়ে একটা আন্দোলন শুরু করেছিলেন গতকালকে, এবং সেখানে ব্যাপক লড়াই সংগ্রাম পুলিশের সাথে পিটিআই কর্মীদের মধ্যে হয়েছে। অবশেষে পাকিস্তানের আইনজীবীরা আদালত ঘেরাও করে সেখানে আন্দোলনের ডাক দিয়েছে। পাশাপাশি সোহেল আফ্রিদি, যিনি চিফ মিনিস্টার, তিনি এই আন্দোলনকে বৃহৎ আন্দোলনের দিকে নেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। এখন ইমরান খানের মুক্তিতে সোহেল আফ্রিদি কতটুকু পারবেন জনগণকে টেনে এনে আন্দোলনকে সফল করতে, নাকি আসিম মনিরের ভয়ে আবার তিনিও কুচকে যাবেন, সেটাও প্রশ্ন থাকবে। এর আগে আলী আমিন গান্ডাপুরি, যাকে বলা হতো ইমরান খানের পর দ্বিতীয় সাহসী ব্যক্তি, তিনি গোপনে সেনাবাহিনীর ভয়ে অনেকটা আঘাত করে ফেলেছেন। অর্থাৎ পাকিস্তানের পুরো রাজনীতিটা কন্ট্রোল করে সেনাবাহিনী, এখানে সেনাবাহিনীর উপর আসলে কিছু করা যায় না। বাংলাদেশে 1-11 আমরা দেখছি না, সব দল কেমন কাচুমাচু হয়ে গেছে। তবে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর মতো সবসময় রাজনীতিতে ভূমিকা রাখে না। তারা হয়তো কোনো একটা পক্ষকে সমর্থন দেয়, কিন্তু এরকম ভূমিকা পালন করে না যেটা পাকিস্তান সেনাবাহিনী করে। তো এখন ইমরান খানের মুক্তির জন্য পাকিস্তানে আবার নতুন করে আন্দোলন সৃষ্টি হচ্ছে। শীঘ্রই পার্লামেন্ট অচল করা, আদালত ঘেরাও করা এবং রাজপথে একটা জোরালো ভূমিকা পালনের জন্য আবার ঐক্যবদ্ধ হচ্ছে পিটিআই, এমনটি পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা দেখতে চাই শেষ পর্যন্ত তারা ইমরান খানকে মুক্ত করতে পারবে কিনা। আসেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো
ফ্রিডম ফ্লোটিলা, ইউরোপ থেকে একটি বিশাল কি বলবো স্বেচ্ছাসেবীদের গ্রুপ নৌপথে তারা এসেছিল ফিলিস্তিনের ত্রাণ দিতে, সাহায্য পাঠাতে। তুরস্ক, স্পেন এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানবাধিকার সংগঠন, স্পোর্টস, অভিনেতা, মানে যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কয়েকশো নৌযান নিয়ে, কেবল তুরস্কে দিয়েছে 50টির অধিক নৌযান, এগুলো নিয়ে তারা ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়। পথে এদেরকে ইসরায়েলের নৌবাহিনী আটক করে তুলে নিয়ে যায়। এরপর ইউরোপের এই বিভিন্ন নাগরিককে তারা চোখ বেঁধে, হাত বেঁধে বিভিন্নভাবে নির্যাতন করে, এবং এই ছবিগুলো আবার ইসরায়েলের গণমাধ্যম প্রকাশ করে, এবং বেন গাভির, তাদের সবচেয়ে দুষ্ট মন্ত্রী, তিনি সেখানে যায় এবং সেই সব ইউরোপীয় লোকদেরকে ভৎসনা করে। এই বক্তব্য, এই ভিডিওগুলো পুরো পৃথিবীতে প্রচার হয়েছে। এরপরে নড়ে চড়ে উঠছে ইউরোপ, কারণ ইউরোপের যে নাগরিকরা ফ্রিডম ফ্লোটিলাই করে এসেছিল ফিলিস্তিনের উদ্দেশ্যে, তাদেরকে এই অপমানজনক, লজ্জাজনক শাস্তি দেওয়ার জন্য প্রত্যেকটি ইউরোপীয় দেশ ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং এটার কড়া জবাব দিয়েছে এবং ব্যাখ্যা চেয়েছে। এবং এই জন্য ইসরায়েলের উপর ব্যাপক ক্ষেপেছে এবার ইউরোপ। তারা বলছে, আমাদের নাগরিকদেরকে এভাবে অন্যায়ভাবে লজ্জাজনক শাস্তি দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? অর্থাৎ এক বাক্যে বলতে পারি, পুরো ইউরোপ এবার ক্ষেপে উঠছে ওই দেশটির উপর। এটি হলো একটি দেশের মানে সিদ্ধার উঁচু করার যে বিষয়টি থাকে, মাথা উঁচু করা জাতি, তারা কারো কাছে নত হয় না। যেমন বাংলাদেশে কোনো একজন নাগরিককে কোনো দেশে অপমান করলে আমাদের সরকারের কিচ্ছু যায় আসে না। আগে সরকার চিন্তা করে সে আওয়ামী লীগ না বিএনপি না জামাত। যদি বিএনপি হয় একরকম, যদি আওয়ামী লীগ হয় আরেক রকম। অর্থাৎ যে সরকারে থাকে সে দেখে এটা আমার দলের কিনা, আমার দলের লোক ধর্ষণ করলেও সে বিনা বিচারে মাপ পেয়ে যাবে। এই দেশে এই জন্য যে ক্ষমতা আসে তার লোকেরাই বেশি টুনটুনি খেলা করে, বুঝছেন না? দেখবেন যে এখন আওয়ামী লীগ, ছাত্রলীগের ধর্ষণ করতে শুনবেন, এখন যত ধর্ষণের কাহিনী করবে একটা দলের লোক। কারণটা কি? মানে গত 15.5 বছর বিএনপির জিনিস খারায় নাই, জামাতের জিনিস খারায় নাই, খারাইছে, কিন্তু করে নাই কেন? তারা জানে যে আমার দল এখন ক্ষমতা নেই, আমি যেটাই করি ফেসে গেলে আমার অবস্থা খারাপ, বিচারে আমার কাহিনী খারাপ করে ফেলবে। আবার যখন ক্ষমতায় আসে তাদেরটা বেশি খারায় কেন জানেন? তো আমার কে বিচার করবে? আমি তো দল করি, আমার নেতাই আমাকে বাঁচাবে। সেই জন্য তারা যত আকাম কুকামাতে সব করে। এটা হলো বাংলাদেশের রাজনীতির, যার ক্ষমতা, তার আধিপত্য, তার সন্ত্রাস, তার এই আকাম কুকামের পরিমাণ বাড়ে। তো ইউরোপ এবার ইসরায়েলকে চেপে ধরে বলছে যে তোমার এত বড় সাহস, তুমি আমার জনগণকে, আমার নাগরিককে এভাবে শাস্তি দিচ্ছ, তুমি কে? এটা নিয়ে সব ইউরোপীয় দেশগুলো তাদের অ্যাম্বাসেডরকে ডেকে এবার চরম আকারে ভৎসনা করেছে, এবং তাদেরকে মানে যেটা বলার, কি বলবো, পররাষ্ট্রনীতির ভাষায় সেভাবেই বলেছে। দর্শক, ইন্টারেস্টিং আরেকটি খবর হলো যে ইসরায়েলের পার্লামেন্টে 110 আইন প্রণেতা তাদের যে পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিল, সেটি অনুমোদন দিয়েছে। একদম সরকারি বিরোধী দলের সব, কোনো বাধা ছাড়া প্রত্যেকেই এই পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। ইসরায়েলের 110 জন আইন প্রণেতা, আমরা যেটাকে বলি সংসদ সদস্য, তারা পার্লামেন্ট ভেঙে দেওয়ার, মানে এই নেতানিয়াহুর পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। এবং বলা হচ্ছে যে এর মাধ্যমে পুরোপুরি নেতানিয়াহুর প্রতি তার দেশের আইন প্রণেতারা অনাস্থা প্রকাশ করেছে, এবং তারা দ্রুত মধ্যবর্তী নির্বাচন সেপ্টেম্বর নাগাদ একটি ভোটের আয়োজনের পক্ষে মত দিয়েছে। এখন এই ভোটের মাধ্যমে কি নেতানিয়াহু সরকার ভেঙে যাবে? না, এখানে নেসেটে আরো 3 দফা আলোচনা এবং ভোটাভুটি হবে, তারপর এটি চূড়ান্ত ফলাফলের দিকে যাবে। দর্শক, তার মানে আমরা এটুকু বুঝতে পারছি যে নেতানিয়াহু শুধু আমাদের না, পৃথিবী জুড়ে না, তার দেশের ঘরের মধ্যে ব্যাপক চাপের মধ্যে রয়েছেন। ইরানের সাথে যুদ্ধের পর তার অবস্থা খুবই করুণ। তাকে এই বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে বিদায় নিতে হচ্ছে, এবং তাকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে, এটা কনফার্ম থাকেন। দর্শক, সিএনএন-এর একজন গুরুত্বপূর্ণ সাংবাদিক বারাক রাবিট, আবারও বলছি বারাক রাবিট, CNN 24 এরকম কয়েকটি চ্যানেলে তিনি লিখেন এবং কথা বলেন, একজন গুরুত্বপূর্ণ মানে ইন্টারন্যাশনাল লেভেলের সাংবাদিক। তিনি একটি সংবাদ ব্রেক করেছেন। তিনি বলছেন, মঙ্গলবার ট্রাম্পের সাথে নেতানিয়াহুর টেলিফোনে আলাপ হচ্ছিল, এবং এই আলাপের মধ্যে ট্রাম্প এবং নেতানিয়াহু একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছেন, তর্ক বিতর্ক হয়েছে। ট্রাম্প চাচ্ছেন মূলত ইরানের শর্ত কিছু মেনে যুদ্ধ থেকে বেরিয়ে যেতে, অর্থাৎ ট্রাম্প এই যুদ্ধটা চাচ্ছেন না। তিনি বলছেন যে ইরান যে শর্তগুলো দিয়েছে সেই শর্তের কিছু মেনে নেই, কারণ সব শর্ত মানা যেমন সম্ভব না, আবার কিছু শর্ত না মানলে ইরান এখান থেকে সরবে না। ইরান ওই জাতি না যে আমার ভয় পালিয়ে যাবে, যে 40 দিন যুদ্ধের পরও নিজের যুদ্ধবিরতির প্রস্তাব করতে হয়নি, আমাকেই করতে হয়েছে হাত পা ধরে। তো এই জাতি থামবে না। ট্রাম্প বলছেন নেতানিয়াহুকে যে ইরানের মূল ফ্রেমে গুরুত্বপূর্ণ কয়েকটা শর্ত মেনে আমি যুদ্ধবিরতি ঘটাতে চাই, এটাকে স্থায়ীভাবে ফিনিশ করতে চাই। আর নেতানিয়াহু বলছে যে না, আমাদের আবার যুদ্ধে যেতে হবে, আমাদের খেলা এখানে শেষ নয়,
আমরা ইরানের সাথে আরো যুদ্ধ করতে চাই, আমাদের লক্ষ্য এখনো পূরণ হয়নি, ব্লা 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 ব্লা। বাস, দুজনের মধ্যে বিতর্ক আছে। ট্রাম্প বলছে নেতানিয়াহুকে, তুমি তো গেছোই সেপ্টেম্বর অক্টোবর নির্বাচনে, তুমি টাটা বাই বাই, মধ্যবর্তী নির্বাচনে তুমি আমাকেও খেয়ে দিচ্ছ, তোমার কারণে আমিও শেষ। নেতানিয়াহু এর উত্তর কি বলছে আমি জানি না, একটু টেলিফোন করে জিজ্ঞাসা করতে হবে। নেতানিয়াহুকে দেখে আজকে রাতে টেলিফোন করে জিজ্ঞাসা করবো যে আপনি আমার ট্রাম্প কাকুকে কি বলেছেন। বেচারা একটা ভদ্রলোক, প্রতিটা কথাই তার সোশ্যাল মিডিয়ায় বলে দেয়, সত্য হোক আর মিথ্যা হোক, সে বলতে ভালোবাসে। সে সবসময় আমাদের হিরো আলম বা তারেকের মতো আলোচনায় থাকতে চায়, শাহেদ আলমের মতো আলোচনায় থাকতে চায়। তাদের আলোচনায় থাকতেই হবে, মানুষ গালি দেখ আর না দেখ, আমি আলোচনায় থাকবোই। ইদানিং আবার হিরো আলম ভাত পাচ্ছে না তারেক কিংবা এই মালগুলির জন্য। এই মালগুলির ইজ্জত সম্মান নাই, এই জুতা মারলে ইজ্জত যাবে না, ঝাড়ু মারলে ইজ্জত যাবে না। যে তারেকের কথা বলছি, দেখলেই আমার ঘৃণা লাগে। এই কি টাইপের লোক, সবসময় দেখবেন যে কোথায় কি বলে, কখনো এটা কখনো ওটা। আমি একদিন পার্সোনালি তাকে জিজ্ঞাসা করছি, ভাই রাজনীতি করতে হলে আলোচনায় থাকতে হয়, অনেক আগের কথা সেটা, রাজনীতি থাকতে হলে আলোচনায় থাকতে হয়। তো সে আলোচনায় থাকার জন্য ইদানিং হিরো আলম খুব কষ্ট পাচ্ছে, কারণ এদের জন্য হিরো আলম আর ভাত পাচ্ছে না। হিরো আলম চিন্তা করছে, আয় হায়, আমার জায়গা তো বাংলাদেশের এই কুচি কাচ্চা পলিটিশিয়ানরা দখল করে ফেলেছে, নুরুল হক নুরটুর এরা দখল করে ফেলেছে। তো এই বিষয়ের মধ্যে এখন যে বিষয়টি ঘটে গেছে সেটি হলো যে ট্রাম্প পাকিস্তানের মাধ্যমে আবারও ইরানকে চিঠি পাঠিয়েছে। ইরানকে বলছে যে তুমি আমার উপরে তো ক্ষুব্ধ, তোমাকে আমি তোমার এই শর্তগুলো মানতে আমি রাজি হয়েছি, তুমি এই শর্তগুলো ছাড় দাও আর এই শর্তগুলো আমি মানবো। তো এই চিঠিটা আমেরিকা পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পাঠিয়েছে। তো ইরান সেই চিঠিগুলো এখন মূল্যায়ন করছে। এখন পর্যন্ত ইরান পাল্টা চিঠি পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে পাঠায়নি। যখনই পাঠাবে সেই চিঠিটা, তখন হয়তো আমরা জানবো যে ইরান আমেরিকার শর্ত মানছে কি মানে না, বা কোন কোন আমেরিকার চিঠিতে কি কি শর্ত দিয়েছে, সেটা ইরানের বক্তব্যের মাধ্যমে আমরা জানবো। তার মানে একটা গুরুত্বপূর্ণ খেলা এখন আছে পর্দার অন্তরালে, সেটি হলো ইরান এখন কি রেজাল্ট দেয় আমেরিকাকে, সে তার উপরই ভিত্তি করে যুদ্ধটা স্থায়ীভাবে থামবে অথবা যুদ্ধটা শুরু হবে। কারণ একদিকে ইসরায়েল কিন্তু যুদ্ধে ট্রাম্পকে নামাবার জন্য সবকিছু করছে। তো বলা হচ্ছে ট্রাম্প আবার এর মধ্যে নিজে আরেকটা আকাম করছেন, সেটি হলো তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান এবং তার পরিবারের যত ব্যবসা বাণিজ্য আছে এগুলোকে ট্যাক্স মুক্ত করার জন্য একটি আইন তৈরি করছেন। মানে তার পরিবারের, এটা মনে হয় জো বাইডেনও বোধ এরকম একটি শুনেছিলাম করছেন, মানে এরা প্রেসিডেন্ট হয়ে নিজেরা ট্যাক্সের বাইরে থাকবে বা নিজেরা ট্যাক্স ফাঁকি দিলে তাদের পরিবার বা তাদের ব্যবসা প্রতিষ্ঠান যেন কোনো আইনের কাছে আটকা না পড়ে, সেই ব্যবস্থাগুলো করে দিয়ে যায়। এটা খুবই গণতান্ত্রিক উপায় সম্ভবত হচ্ছে। পাশাপাশি মুস্তফা খামিনির স্টেটমেন্ট আসছে এরকম যে তিনি বলছেন, ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামিনি, তিনি বলছেন ইরান 2 আন্তর্জাতিক দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে, ওই দুটো দেশকে উদ্দেশ্য করে বলছে। এবং ইরান এই লড়াই অব্যাহত রাখছে যতক্ষণ পর্যন্ত ইরান তার অধিকার ফিরে না পাবে, এই লড়াই অব্যাহত রাখবে। আন্তর্জাতিক দেশদ্রোহী ওই দুটো দেশকে উল্লেখ করছে কে, মুস্তফা খামেনি, যে তারা পৃথিবীর বিভিন্ন দেশের উপর অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দেয় এবং তার শক্তিমত্তা দিয়ে তাদের উপর কন্ট্রোল করার জন্য তাদেরকে নিষ্পেষণ করে। কিন্তু তারা নিজেদেরকে গণতান্ত্রিক বলে, অথচ তারা আন্তর্জাতিক রাষ্ট্র না, দেশদ্রোহী, এই শব্দটি তারা বলেছে। পাশাপাশি স্পিকার ইরানের কালিবাফ, তিনি বলছেন যে ইরানের যত সমস্যা, মানে যুদ্ধকালীন সময়ের মধ্যে ইরান যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, ইরান মোটামুটি 90% রিকভার করে ফেলেছে। অর্থাৎ আমেরিকা ইসরায়েল ইরানে আক্রমণ করে যে ক্ষয়ক্ষতি করেছে ইরানের, এগুলো মোটামুটি ইরান রিকভার করে ফেলেছে। ইরান আরেকটি নতুন যুদ্ধের জন্য এখন প্রস্তুত আছে এবং ইরান তার পূর্বের চেয়ে এখন অস্ত্র ভান্ডারকে আরো সমৃদ্ধ করেছে, মিস্টার কালিবাফ বলছেন। তার মানে এখন যদি যুদ্ধটা আবার শুরু হয়, এটুকু বলা যায় ইরান ওই দুটো দেশকে শক্ত জবাব দেওয়ার ক্ষমতা রাখে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।